জল, একটু জল, 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 একটু জল। বলুন বলুন আমায়, সেটা কোথায়? বলুন বলুন। অজয় নদী, অর্জুন গাছ, পূর্ব দিক। হ্যাঁ হ্যাঁ, অজয় নদী, পূর্ব দিক, ও অর্জুন ঘাট। তারপর তারপর বলুন বলুন। চুপ করে গেলেন কেন? বলুন বলুন আমায়। যা, পুরোটা অর্ধেক বলেই মরে গেল। এবার আমি ওটা খুঁজবো কি করে? যেভাবেই হোক ওটাকে আমায় খুঁজে বার করতেই হবে। না! ভীষণ বর্ষা লেগেছে এবছর। গ্রামের চাষিদের মাথায় হাত পড়ে যাওয়ার জোগাড়, কারণ মাঠ ঘাট একেবারে জলে থই থই করছে। গ্রামের নাম পল্লী গ্রাম। এই গ্রামের লোকেরা বর্ষার সময় কখনো এতটা চিন্তিত হয়নি, কারণ এই গ্রাম দিয়েই বয়ে গেছে অজয় নদ। যতই বৃষ্টি হোক না কেন, তার জল অজয় নদ দিয়ে ঠিকই বেরিয়ে যায়। কিন্তু এবছরের বৃষ্টিটা এতটাই প্রবল, গ্রামের লোকেরা সত্যিই চিন্তায় পড়েছে। নিবারণ বাণিজ্যের বৈঠকখানায় বসে সেই সব নিয়েই আলোচনা চলছিল। বিড়ি টানতে টানতে দীনবন্ধু বলে উঠল, না না, অজয় নদী যতদিন আছে আমাদের গ্রাম ডুবে গেলেও ফসলের কোনো ক্ষতি হবে না। মাঠের সব জল কুলকুল করে নালা বেয়ে নদীতে পড়ে যাবে। এবছর বর্ষায় অজয় নদ একেবারে ভয়ানক রূপ ধারণ করেছে। নদীর বেশিরভাগ সাঁকোই ভেঙে গেছে। পল্লী গ্রামের একেবারে শেষ প্রান্তে অজয় নদীর তীরে রয়েছে গ্রামের শ্মশান। এই শ্মশানেই একটা কুঁড়ে ঘর বানিয়ে থাকতো দিবাকর। দিবাকর জাতে ডোম, সেই শ্মশানে মরা পোড়াতো। তার বাড়ির পাশেই রয়েছে একটা অর্জুন গাছ। এছাড়াও নানান সব গাছে ভরে রয়েছে শ্মশানটা। দিবাকর একদিন লক্ষ্য করে তার বাড়ির সামনেই একটা বড় ফাটল দেখা দিয়েছে।
শক্ত মাটিতে এরকম ফাটল, মনে হয় পুরো জায়গাটাই ধসে যাবে। ভয় পেয়ে দিবাকর ব্যাপারটা জানাতে ছুটে যায় নিবারণ বাড়ুজ্যের বাড়ি। বৈঠকখানায় পৌঁছাতেই নিবারণ বাড়ুজ্যে তাকে দেখে বলে, ইরে দিবাকর, তুই তো এমন সময় এখানে কখনো আসিস না, কিছু বিপদ হলো নাকি? আয় আয়, ভেতরে আয়। কর্তা, আপনাকে তো আগেই বলেছিলাম আমার ঘরখানি এবছর অজয় নদী গিলে ফেলবে। নদী পার গিলতে গিলতে আমার ঘরের একেবারে কাছে চলে এসেছে কর্তা। তাছাড়া আমার ঘর থেকে খানিকটা আগেও মাটিতে অনেকটা মোটা ফাটল ধরেছে। আমার মন বলছে ওই ফাটল অবধি সমস্তটাই অজয় নদী গিলে ফেলবে। তাহলে আমি থাকবো কোথায় কর্তা? কর্তা, আমি থাকবো কোথায়? এ কথা শুনে আসরে উপস্থিত সবাই হকচকিয়ে গেল। সবাই দিবাকরের দিকে তাকিয়ে আছে। হঠাৎ ঘনারাম বলে উঠল, কি, শ্মশানের মাঝ বরাবর ফাটল ধরেছে? তোর কথা যদি সত্যি হয় তাহলে তো আমাদের শ্মশানটা পুরো শেষ হয়ে যাবে। আরে তার কোনো অস্তিত্বই থাকবে না। গাঁজা টেনেছিস নাকি? কি সব বলছিস? না গো ঘনারাম দা, আমি ঠিকই বলছি। আমার মন বলছে এভাবে যদি বৃষ্টি চলতে থাকে আজকালের মধ্যেই ও শ্মশান ধসে যাবে। সে কি রে, শ্মশানের জায়গাটা প্রায় 1 বিঘের কাছাকাছি, পুরো জায়গাটা অজয় নদে ধসে চলে যাবে। চল একবার দেখে আসি। এরপর প্রত্যেকেই ছাতা মাথায় দিয়ে ওই প্রবল বৃষ্টি মাথায় নিয়ে রওনা দিল। শ্মশানের কাছে এসে তারা দেখল সত্যিই সেখানে একটা বড় ফাটল ধরেছে। অনেকটা বড়, এতটাই বড় হয়ে গেছে যে সেটাকে লাফিয়েও পার হওয়া যাবে না। দিবাকর কাঁদতে কাঁদতে বলল, হে ভগবান, এই কিছুক্ষণ আগে দেখে গেলাম ফাটলটা এত বড় ছিল না, এত বড় হয়ে গেল কি করে? নিবারণ বাড়ুজ্যে একটু বুদ্ধিমান লোক ছিল। সে বুঝতেই পারছিল আর কিছুক্ষণের মধ্যেই জায়গাটা জলের তলায় তলিয়ে যাবে। অজয় নদের গর্জনও তখন মারাত্মক শোনাচ্ছে। এই আমার মনে হচ্ছে পাড় এক্ষুনি ধসে যাবে। তোরা 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 প্রত্যেকে পিছিয়ে যা, পিছিয়ে যা। সবাই খানিকটা পিছিয়ে গেল। আর তারপরই নিবারণ বাড়ুজ্যের ভাবনায় সত্যি হলো। চোখের সামনে দিবাকরের ঘর শুদ্ধ শ্মশানের অর্ধাংশ জলের তলায় তলিয়ে গেল। দিবাকর তখন মাটিতে হাঁটু গেড়ে বসে হাউমাউ করে কাঁদছে। তার ঘর আর অর্জুন গাছ সব জলে ভেসে গেল। সেখানে উপস্থিত প্রত্যেকেই এই দৃশ্য দেখে খুবই হতাশ হলো। দিবাকরকে দেখে প্রত্যেকেরই মায়া হলো। সবাই তাকে সান্ত্বনা দিতে লাগলো। কিন্তু তাদের মধ্যে একজন ছিল একটু অন্য রকম। এত কিছুর মধ্যেও সে দেখতে পেল জলে একটা বাক্স ভেসে যাচ্ছে। কিছুটা ভেসে গিয়ে
সেটা একটা পাথরে আটকালো। ভরত ঠাঁইয়ে দাঁড়িয়ে দৃশ্যটা দেখছে, মনে মনে ভাবছে, কি ব্যাপার? একটা কাঠের বাক্স বলে মনে হচ্ছে না? ওখানে আটকে আছে। হ্যাঁ, ওই তো আটকে রয়েছে, দেখতে পাচ্ছি। কিন্তু ওই বাক্সের ভিতর কি রয়েছে? এই ভিখারি দিবাকরের বাড়িতে এরকম কি বাক্স ছিল? না, হতে পারে না। দিবাকরের ঘরেও আমি এর আগে অনেকবার নেশা করতে এসেছি, কিন্তু কোনোদিন তো এরকম বাক্স আমি দেখতে পাইনি। তার মানে এই বাক্স ছিল দিবাকরের ঘরের নিচে। ও হতে পারে বাক্সের ভিতরে সোনা দানা খাজানা আছে। হ্যাঁ, হতেও তো পারে। হ্যাঁ, যাই হোক, সবার চোখ এড়িয়ে বাক্সটাকে আমাকে হাতিয়ে নিতে হবে। কুমতলবটা আঁটার পর সে প্রত্যেকের কাছে গিয়ে বলল, নিবানন্দা, আর এখানে দাঁড়িয়ে থেকে কি লাভ? চলো চলো, এখান থেকে আমরা ফিরে যাই, চলো। শ্মশানের মাটি কিন্তু এখনো দুর্বল, আর আমরা যেই জায়গাটা দাঁড়িয়ে আছি, এই জায়গাটা যে কোনো মুহূর্তে জলের তলে চলে যেতে পারে, আর আমরা কিন্তু সবাই মারা পড়বো। তাড়াতাড়ি এখান থেকে চলো, চলো চলো, এখান থেকে চলো। নিবারণ বাড়ুজ্যেও সহমত প্রকাশ করে। হ্যাঁ হ্যাঁ, ভরত ঠিক বলেছে, চলো চলো, সবাই বাড়ি ফিরে চলো। দিবাকরকে সাথে নিয়ে কিছুজন যেতে লাগলো নিবারণ বাড়ুজ্যের বাড়ি। পথে হঠাৎ ভরত বলে উঠল, এই যা, আমার না একটা কাজ মনে পড়ে গেছে। এই, আমি এখন বাড়ি যাই নিবারন্দা, আমি সন্ধ্যাবেলায় আসবো বৈঠকখানায়। আসি আসি, আর প্রত্যেকে আসি রে। কথা, আমি থাকবো কোথায়? আরে দিবাকর, কান্না বন্ধ কর, কান্না বন্ধ কর। তুই তো আমাদেরই ঘরের ছেলে রে বাবা। তোর ঘর ভেঙে পড়ে গেছে তো কি হয়েছে? তুই আমার বাড়িতে থাকবি। তুই তো সব কাজই করতে জানিস, তোর খাওয়া পড়ার অভাব হবে না। তুই আমার মাঠঘাট দেখাশোনা করবি, গরু বাছুর চড়াবি, আর আমার বাড়িতেই থাকবি। ভরত এই বৃষ্টির মধ্যে কাদা রাস্তাতেই ছুটতে ছুটতে বাড়ি পৌঁছালো। তারপর সেখান থেকে একটা মোটা দড়ি বের করে আবার বেরিয়ে গেল। বাড়ির ভেতর থেকে তখন তার স্ত্রী জিজ্ঞাসা করলো, কি গো, কোথায় চললে দড়ি নিয়ে? কিন্তু ভরত তখন কোনো কথারই উত্তর দিল না। সে তখন এক হাতে দড়ি আর এক হাতে চটের বস্তা নিয়ে ভিজতে ভিজতে আবারও চলল শ্মশানে। শ্মশানের কাছে একটা ঘাটের সামনে এসে সে দাঁড়ালো। তারপর ভালো করে এদিক ওদিক চেয়ে দেখল, না, বাক্সটা এখনো আটকেই আছে। নদীতে তখন থই থই করছে বর্ষার জল। ভরত ঘাট থেকে খানিকটা এগিয়ে গিয়ে একটা মোটা গাছের সাথে দড়িটাকে বাঁধল। তারপর দড়ির অন্য প্রান্তটা নিজের কোমরে বেঁধে নিল।
তারপর নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে পৌঁছালো বাক্সটার কাছে। বাক্সটাকে আঁকড়ে ধরে দড়ি বেয়ে বেয়ে সে আবার পাড়ে উঠে এলো বাক্সটা নিয়ে। আমার ভাগ্য খুলে গেছে মনে হচ্ছে। এই বাক্স দেখে তো মনে হচ্ছে যে এখনকার বাক্স না। যাই হোক, এটাকে নিয়ে বাড়ি চলে যাই। এখানে এটাকে কোনোভাবেই খোলা যাবে না, আশেপাশে কেউ দেখে ফেললে আবার বিপদ ঘটে যাবে। ভরত বাক্সটাকে বস্তার মধ্যে ভরে চুপি সারে বাড়ি ফিরে এলো। ভরতের ঘরের পাশে একটা গোয়াল ঘর ছিল। ভরত বাক্সটাকে সেখানেই লুকিয়ে রাখে। তারপর উঠোন পেরিয়ে বাড়িতে ঢুকলো। সে আজ খুব খুশি। উচ্ছ্বসিত কণ্ঠে সে তার স্ত্রীকে বলল, গিন্নি, আমাদের কপাল খুলে গেছে গো। ভগবান আমাদের দিকে মুখ তুলে চেয়েছে। আমরা খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব। আমরা বড়লোক হয়ে যাব? কিন্তু সেটা কি করে সম্ভব? সে কথা এখন আমি তোমায় বলবো না, কাল বলবো। সন্ধ্যের পর ভরত লণ্ঠন হাতে গোয়াল ঘরে গিয়ে ঢুকল। তারপর বস্তাবন্দি বাক্সটাকে বের করল। বাক্সটায় একটা ছোট্ট তালা ঝুলছিল। ভরত হাতে করে একটা ছোট হাতুড়ি নিয়ে এসেছিল। তারপর তালাটায় বেশ কয়েকবার আঘাত করতেই তালাটা খুলে গেল। বাক্সটা খুলে এই ভরত বেশ অবাক হলো। বাক্সটার ভেতরে রয়েছে একটা বড় পিতলের কলসি, তার মুখটা কাপড় দিয়ে বন্ধ করা, আর দুটো সোনার নূপুর। সোনার নূপুরগুলো হাতে পেয়ে সে তো খুব খুশি হলো, আর কলসিটার দিকে তাকিয়ে ভাবলো ওর মধ্যে নিশ্চয়ই মোহর বা অন্য কিছু হবে। তাড়াতাড়ি কলসির মুখ থেকে কাপড়টা সরিয়ে কলসিটা খুলে ফেলল সে। তারপরই ঘটল এক আশ্চর্য ঘটনা। ভরত দেখল কলসির ভেতর থেকে কালো ধোঁয়ার মতো দুটো ছায়া ঘরের মধ্যে ঘুরতে লাগলো। তারপর ছায়া মূর্তি দুটো যখন ভরতের সামনে এসে দাঁড়ালো, ততক্ষণে সে বুঝে গেছে এগুলো আর অন্য কিছু নয়, এগুলো পিশাচ। ভরতের স্ত্রী তখন বাড়িতে সন্ধ্যা দিচ্ছিল। হঠাৎ সে গোয়ালঘর থেকে শুনতে পায় ভরতের তীব্র আর্তনাদ। সে দৌড়ে লণ্ঠন নিয়ে গোয়ালঘরে এগিয়ে গেল। সেখানে গিয়ে দেখল তার স্বামীর মাথাটা কেউ যেন ধরে মুচড়ে দিয়েছে, আর তার সামনে দাঁড়িয়ে দুটো কালো কালো ছায়া মূর্তি।
ভরতের স্ত্রী তো রীতিমতো ভয় পেয়ে গেল। সে চিৎকার করে উঠল। তার হাত থেকে লণ্ঠনটা পড়ে গেল, আর গোয়াল ঘরে তখন আগুন লেগে গেল। ভরতের স্ত্রী দৌড়ে সেখান থেকে বেরিয়ে এলো। কিছুক্ষণের মধ্যেই লোকজন এসে পড়ল। তারা গোয়াল ঘরে আগুন দেখে সেটাকে নেভানোর চেষ্টা করতে লাগলো। কিন্তু গ্রামের লোকেরা বালতি বালতি জল ছুঁড়েও কোনোভাবেই সে আগুনকে নেভাতে পারল না। সারা রাত ধরে আগুন জ্বলল। তারপর ভোরের দিকে আগুন অনেকটা কমে এলো। তখন গ্রামের লোকের সমাগম অনেকটাই কমে গেছে। সে সময় ভরতের স্ত্রী সাহস করে গোয়াল ঘরে প্রবেশ করল। দেখল তার দুটো জ্যান্ত গরু পর্যন্ত আগুনে পুড়ে একেবারে ঝলসে গেছে। তার স্বামীর দেহটাও অর্ধেক পুড়ে গেছে। সে তখন ঝরঝর করে কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে তার চোখ পড়ল তার স্বামীর মৃতদেহের পাশে সেই কলসির ওপর। এত আগুনে সব কিছু পুড়ে ছাই হয়ে গেলেও অস্বাভাবিকভাবে কলসিটা আর তার মুখে জড়ানো কাপড়টা প্রায় অক্ষত। সেটা কোনোভাবেই আগুনে পুড়ে যায়নি। কিন্তু এসব কিছু ভরতের স্ত্রী ভাবে না। সে কলসিটা টেনে নেয়, তারপর কাপড় সরিয়ে দেখে কলসিতে দুটো সোনার নূপুর। কলসিটা নিয়ে সে তার ঘরে চলে যায়। ঘরে গিয়ে কলসিটা রেখে সে বুঝতে পারে বাইরে লোকের সমাগম আবার বাড়ছে। কলসির মুখটা কাপড়টা দিয়ে ভালো করে বেঁধে সে বাইরে বেরিয়ে আসে। পরের দিন সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তারপর আধ পোড়া ভরতের মৃতদেহটা ধ্বংস হয়ে যাওয়া শ্মশানের যতটুকু জমি ছিল সেখানে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হলো। কিন্তু এরপর থেকে এই গ্রামে নেমে এলো এক অশরীরীর ছায়া। কয়েকদিনের মধ্যেই গ্রামের বেশ কয়েকজন লোকের আধ খাওয়া মৃতদেহ এখানে ওখানে পড়ে থাকতে দেখা যেতে লাগলো। গ্রামের প্রত্যেকেই বুঝতে পারল এই গ্রামে কোনো প্রেতের দৃষ্টি পড়েছে। ভয়ে গ্রামের বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই বাইরে বেরোনো বন্ধ করে দিল। অনেকেই সন্ধ্যার পর বাড়ি ফেরার পথে কিংবা কোথাও থেকে আসার পথে রাস্তার ধারে গাছগুলোতে কিছু নড়াচড়া করতে দেখেছে।
একদিন গ্রামের একটা ছোকরা ছেলে সন্ধ্যার পর পোলো চেপে অগভীর জলাশয়গুলিতে মাছ ধরছিল। মাছ ধরতে ধরতে একটা অশ্বত্থ গাছের কাছে আসতেই সে দেখে গাছের ডাল থেকে উল্টোভাবে ঝুলছে দুটো বিভৎস কালো ছায়ামূর্তি। ছেলেটিকে দেখতে পেয়ে ছায়ামূর্তিগুলো বিকট অট্টহাসি হাসতে শুরু করে। হাসতে হাসতে তারপরই তারা ঝাঁপিয়ে পড়ে যুবকটির ওপর। নৃশংসভাবে ছেলেটিকে হত্যা করে তারা। পরদিন সকালে গ্রামবাসীরা বেরিয়ে ছেলেটিকে দেখতে পায়। কারা যেন তার হাত পা এমনকি শরীর থেকে মাংস খুবলে নিয়ে চলে গেছে। বৃষ্টি থেমেছে। এবার বহুদিন পর রোদের দেখা মিলেছে। সেদিন সকালে দিবাকরডম ছুটে এসে নিবারণ বাড়ুজ্জিকে ডেকে বলল, কর্তাবাবু, আমাদের গ্রামে কে একজন সাধু এসেছে। সবাই তাকে দেখতে গেছে। আমি এই মাত্র দেখে এলাম। তাই নাকি? তুই ঠিক বলছিস? তাহলে বোধহয় ভগবান ওই সাধু বাবাকে পাঠিয়েছে। গ্রামের মানুষকে বিপদের হাত থেকে রক্ষা করার জন্যই ওই সাধু বাবা এসেছে। চল 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 চল, তাড়াতাড়ি আমাকে নিয়ে চল সেই জায়গায়। দিবাকর নিবারণকে গ্রামের আটচালায় নিয়ে গেল। সেখানে গিয়ে তারা দেখল অনেক মানুষ ভিড় জমিয়েছে। নিবারণ এত ভিড় দেখে খানিকটা থমকে যাওয়ার পর ধীর পায়ে একটু একটু করে এগিয়ে গেল। গিয়ে দেখল একজন জটাধারী, এক মুখ দাঁড়ি গোঁপ, সাধুই বটে, হাতে গলায় রুদ্রাক্ষের মালা। সাধু ধ্যানস্থ অবস্থায় রয়েছে, তার চোখ দুটো বন্ধ। এতগুলো মানুষের কোলাহল যেন তার কান অবধি পৌঁছাচ্ছেই না। কিন্তু হঠাৎ সে তার চোখ বন্ধ অবস্থাতেই বলল, আয় আয়, আমি তোর অপেক্ষাতেই বসে রয়েছি, আয়। এরপর সে চোখ খুলল, কিন্তু এই কথাটা সে কাকে বলল সেটা কেউ বুঝতে পারল না। তারপর সাধুজি আঙুল তুলে নির্দেশ করল নিবারণ বাড়ুজ্জিকে, এই এই, তোকে তোকে বললাম, এগিয়ে আয়, এদিকে এগিয়ে আয়। নিবারণ বাড়ুজ্জি অবাক দৃষ্টিতে হাত জোর করে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। বাবা, আপনি কি আমায় চেনেন? কিন্তু আমি যে আপনাকে চিনতে পারছি না বাবা। এর আগে কি আপনার সঙ্গে আমার কোথাও যোগাযোগ হয়েছিল? না রে বাছা, এর আগে তোর সাথে আমার কোথাও যোগাযোগ হয়নি। তাহলে যে বাবা, আমার মনে একটা গভীর প্রশ্ন রয়ে যাচ্ছে। এতগুলো মানুষ এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে রয়েছে, আর সদ্য আমি এখানে উপস্থিত হওয়া মাত্রই আপনি আমাকেই ডাকলেন। ওরে পাগল, এখানে উপস্থিত সকলের পরিচয় আমি দিয়ে দিতে পারি। তোর নাম নিবারণ। তোর বাপের চালের ব্যবসা ছিল, সেই ব্যবসা এখন তুই দেখাশোনা করিস। ব্যবসা খুব একটা ভালো যাচ্ছে না বটে,
তবে তুই মানুষ হিসেবে খুবই ভালো, গ্রামের লোকেদের উপকার করিস, আর তুই অনেকটা পড়াশোনাও শিখেছিস। আর এই যে লোকটা দাঁড়িয়ে রয়েছে, এর নাম ভোলা, তাই তো? কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা লোকটা মাথা নেড়ে হ্যাঁ বলল। ওই যে বিধবা মহিলা, ওর নাম যশোদা। আর এই ছেলেটা দিবাকর, এই জাতে ডোম। আর কিছু বলতে হবে না, আমি বুঝতে পেরেছি আপনি মহাপুরুষ। আপনাকে স্বয়ং ঈশ্বর আমাদের কাছে পাঠিয়েছেন। বাবা, আমাদের গ্রামের মানুষজন এখন ভয়ানক বিপদের মধ্যে পড়েছে। এই গ্রামের প্রত্যেককে আপনি বাঁচান বাবা। নিবারণ বানুজ্জে আকুতি মিনতি করতে লাগলো। সেই জন্যই তো এলাম রে বাছা। আরে এতগুলো লোকের মধ্যে তোকে কেন ডাকলাম জানিস? কারণ এখনো অবধি যে সমস্ত ঘটনাগুলো ঘটেছে, তুই যেভাবে আমায় শোনাতে পারবি এরা পারবে না। এবার বল তো দেখি, সমস্তটা আমাকে প্রথম থেকে ব্যাখ্যা করে বল। নিবারণ বানুজ্জে আজ অবধি ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলোকে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিতে লাগলো। সব শুনে সাধুজি এবার উঠে দাঁড়ালো। পাশের একটা খুঁটিতে হেলান দিয়ে আবার চোখ বুজল। কিছুক্ষণ ওভাবেই দাঁড়িয়ে চোখ বন্ধ করে রাখার পর সাধুজি চোখ খুলল। এইবার দু পায়ের ওপর ভর দিয়ে একটা লম্বা শ্বাস ফেলল। চিন্তিত স্বরে বলল, কি সর্বনাশ! যেটুকু আমি বুঝতে পারছি, তোদের গ্রামে একটা না, বরং দুটো পিশাচের কুদৃষ্টি পড়েছে। আর আমি এটাও বুঝতে পারছি, এই পিশাচ আজকের না, এই পিশাচ কয়েকশো বছর আগেই সৃষ্টি হয়েছিল। আর এর কোনো বিনাশ আজও হয়নি। এদের বিনাশ করা এতটা সহজ না। কোনো তন্ত্রক্রিয়া দ্বারা এদের বিনাশ করা যাবে না। তবে শোন তোরা সবাই, আমি আমার গুরুর কাছে এই পিশাচের সব বর্ণনা শুনেছিলাম। কালিকাচরণ বলে একজন ত্রান্ত্রিক ছিল, সেই ত্রান্ত্রিকের বশীভূত ছিল ওই দুই পিশাচ। সেই ত্রান্ত্রিক কালিকাচরণ ওই পিশাচ দিয়ে তার অনেক স্বার্থসিদ্ধি করেছে। যাকেই নিজের শত্রু বলে মনে করত, তাদেরকেই ওই পিশাচের খপ্পরে ফেলে মেরে ফেলতো। একভাবে বলা যেতে পারে এই দুই পিশাচ ছিল কালিকাচরণের দাস। কালিকাচরণ তার বৃদ্ধ অবস্থায় উপলব্ধি করে সে ওই পিশাচ দিয়ে অনেক মায়ের কোল খালি করেছে, অনেক সংসারের কর্তাকে সে মেরে ফেলেছে। তাই শেষ বয়সে গিয়ে সে ঠিক করে ওই পিশাচকে একেবারে ধ্বংস করে দেবে। কিন্তু সে সময় কালিকাচরণের শিষ্য ছিল তিলকনাথ নামের এক ব্যক্তি। ততদিনে তিলকনাথ কালিকাচরণের থেকে নিম্নমার্গের তন্ত্র সাধনায় যথেষ্ট পারদর্শিতা লাভ করেছিল। সে ঠিক করেছিল ওই পিশাচ দুটিকে তার গুরুর কাছ থেকে যেভাবে হোক হাতিয়ে নিয়ে নিজের কাজে ব্যবহার করতে, ঠিক যেভাবে তার গুরু কালিকাচরণ করেছিল। কিন্তু কালিকাচরণ তার শিষ্য তিলকনাথের উদ্দেশ্য বুঝতে পেরে যায়, তাই তিনি ওই পিশাচগুলিকে ধ্বংস করতে যায়। কিন্তু ওই পিশাচ ধ্বংস করার জন্য প্রয়োজন ছিল একটা বিশেষ প্রকার হোমের। কারণ ওই দুই পিশাচিনীর বিশেষ কিছু জিনিস ছিল কালিকাচরণের কাছে। তা জিনিসটা কি সেটা আমার ঠিক জানা নেই, তবে আমি আমার গুরুর কাছ থেকে এমনটাই শুনেছিলাম। তা যাই হোক, আসল কথায় আসি। কালিকাচরণ যদি ওই দুই পিশাচিনীকে বিনাশ করতে যায়, তিলকনাথ তার কাজে বাধা দেবে, এটা কালিকাচরণ বুঝতে পেরেছিল। তাই সে গোপনে রাতের অন্ধকারে
তিলকনাথকে একা ফেলে পালিয়ে যায়। কালিকাচরণ কোনোভাবে তোদের এই গ্রামে এসে ওই পিশাচিনীর আত্মাকে কোনো জায়গায় লুকিয়ে রেখে দেয়। তিলকনাথ ছিল অত্যন্ত গুণীতান্ত্রিক, তাই সেও তন্ত্র সাধনার মাধ্যমে জানতে পেরেছিল তার গুরু কালিকাচরণ আসামের নীলগিরি পর্বতের নিচে ডেরা জমিয়েছে। বৃদ্ধ কালিকাচরণ পায়ে হেঁটে আর কত দূরই বা যেতে পারত, তাই সে পর্বতে আশ্রয় নিয়েছিল। তিলকনাথও তারপর ওই পর্বতে এসে বন্দি করে রেখেছিল, আর তার গুরুদেবের কাছ থেকে একটাই জিনিস জানতে চেয়েছিল, ওই পিশাচিনীদের তিনি কোথায় লুকিয়ে রেখেছেন। তারপর তিলকনাথ তার গুরুর ওপর অনেক অত্যাচারও করে। অত্যাচার সহ্য করতে না পেরে তার গুরু কালিকাচরণ মৃত্যুর দিকে ঢলে পড়ে, আর মৃত্যুর আগে তার শিষ্য তিলকনাথকে কিছু স্থানের বর্ণনা দিয়ে গিয়েছিলেন। তারপর থেকে তিলকনাথ ওই পিশাচিনীদের পাগলের মতো খুঁজে বেরিয়েছে, কিন্তু তার গুরুর নমুনা মতো কোনো জায়গায় সে খুঁজে পায়নি। আমার যতদূর মনে হয় অবাঞ্ছিত কোনো কারণবশত ওই দুই পিশাচিনী বন্দি অবস্থা থেকে ছাড়া পেয়েছে, আর তারাই তোদের গ্রামের ওপর এই প্রভাব ফেলছে। এই কথা শুনে ভরতের স্ত্রী এগিয়ে এলো। সাধুজি, ওই পিশাচিনীরা আমার স্বামীকেও মেরে ফেলেছে। আমার গোয়াল ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু যেদিন এই ঘটনাটা ঘটেছিল সেদিন খুব বৃষ্টি হচ্ছিল সকালে। আমি আমার স্বামীকে দেখলাম একটা দড়ি আর বস্তা হাতে কোথায় যেন চলে গেল। তারপর অনেকক্ষণ পরে বাড়ির জানালা থেকে একবার দেখতে পেলাম আমার স্বামী বস্তায় করে কিছু একটা নিয়ে এসে গোয়াল ঘরে রাখলো। সেদিন সন্ধ্যার পরই আমার সর্বনাশ ঘটল সাধুজি। কিন্তু আমি পুড়ে যাওয়া ঘরে গিয়ে সেই সন্ধ্যায় দুটো কালো ছায়া মূর্তিকে দেখতে পেয়েছিলাম, এবং আগুন যখন পুরো গোয়াল ঘরটাকে পুড়িয়ে ছারখার করে দিল তখন আমি সেখানে গিয়ে একটা পিতলের কলসি পাই। ওই পিতলের কলসিটা আমি একবার খুলে দেখি, তাতে দুটো সোনার নূপুর রয়েছে। কোথায় কোথায় আরে কোথায় সেই সোনার নূপুর? আরে ওই দুটো নূপুরই ওই পিশাচিনীগুলো খুঁজছে, তাই তোদের গ্রামের এতজনকে ওরা হত্যা করেছে রে। পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে তারা ওই স্বর্ণ নূপুর দুটো। ওই স্বর্ণ নূপুরগুলো ওই পিশাচিনীগুলো পেয়ে গেলে পৃথিবীর আর কোনো শক্তি ওদের বিনাশ করতে পারবে না। এই গ্রামে তারা পাগলের মতো ওই স্বর্ণ নূপুরগুলোই খুঁজে বেড়াচ্ছে। সেগুলো আমার ঘরেই রয়েছে, আর কলসির মধ্যেই রয়েছে। চল চল, এক্ষুনি ওই কলসিটা আমার দরকার, না হলে আমি আর ওদের আটকাতে পারবো না। এই বলে সাধুজি আর গ্রামের প্রায় প্রত্যেক মানুষই ভরতের বাড়িতে চলল। সেখানে এসে ভরতের স্ত্রী ঘরের ভেতর থেকে একটা বড় পেতলের কলসি নিয়ে এলো। সূর্য তখন পশ্চিমে অস্ত গেছে, সন্ধে নেমে এসেছে। সাধুজি কলসিটা হাতে নিয়ে বলল, এই কলসির ভিতর স্বর্ণ নূপুরগুলো রয়েছে বলেই আজ এখনো সব সুরক্ষিত আছে। তোর স্বামী মৃত্যুর আগে এই কলসির ভিতর নূপুরগুলো ভরে ওই মন্ত্রপুত কাপড় দিয়ে বেঁধে রেখেছিল বলেই তাই ওই পিশাচিনীগুলো এর কোনো হদিশ পায়নি। এগুলো এমনি বাইরে পড়ে থাকলে ওরা তা কবেই হাতিয়ে নিত। সাধুজি যথারীতি আবার সেই স্থানে ফিরে এলো যেখানে সে প্রথম দিনে বসেছিল।
গ্রামের লোকেরাও সেখানে এসে উপস্থিত হলো। গ্রামের লোকেদের মনে একটা আতঙ্ক ছড়িয়ে গিয়েছিল। তারা ভাবছিল যে সাধুজির সঙ্গে থাকলে হয়তো সেই পিশাচরা আর তাদের কোনো ক্ষতি করতে পারবে না। সাধুজি এবার মাটিতে বসে কিছু শুকনো কাঠ দিয়ে আগুন জ্বালালো, তারপর মন্ত্র উচ্চারণ শুরু করলো। সাথে সাথে চারিদিকের পরিবেশটা একটা ভয়ানক রূপ নিল। গাছপালা দুলতে লাগলো, একটা জোরে হাওয়া বইতে শুরু করলো। গ্রামের লোকেরা খুবই ভয় পেয়ে গেল, তাও তারা ঠাঁই দাঁড়িয়ে। একটা পচা দুর্গন্ধ তার সাথে চারিদিকে ছড়িয়ে পড়ল। কিছুক্ষণ পরই দেখা গেল বিকট হাসতে হাসতে দুটো ছায়া মূর্তি সেখানে এসে হাজির হয়েছে। তারা এদিক ওদিক ঘুরে সাধু বাবাকে ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু সাধু বাবাও ভয় না পেয়ে দুটো সোনার নূপুর নিয়ে আগুনে ছুঁড়ে দিল। সাথে সাথেই ওই দুই পিশাচিনী যন্ত্রণারত ও আর্তনাদ করতে করতে মিলিয়ে গেল। পরিবেশ আবার আগের মতো হয়ে গেল। সাধুজি মৃদু হাসতে হাসতে বলল, যা, তোরা এবার বাড়ি ফিরে যা দেখি, তোদের আর কোনো বিপদ নেই। সবাই এবার নিশ্চিন্ত হয়ে যে যার বাড়ি ফিরে গেল। সবাই চলে গেলে সাধুজি তার পুটলির ভেতর থেকে বের করল একটা সোনার নূপুর। কারণ সে আগুনে দুটো নূপুরকে ফেলেনি, ফেলেছিল একটাকে। প্রত্যেকের চোখের আড়ালে সে একটা নূপুরকে লুকিয়ে ফেলেছিল তার নিজের পুটলির ভেতরে। কত বছর যে জিনিসগুলো আমি খুঁজেছি, গুরু কালিকাচরণের উপর কত অত্যাচার করেছি, কিন্তু গুরুদেব আমাকে যা সন্ধান দিয়েছিল তাতে করে আমার পাঁচটা বছর নষ্ট হয়ে গিয়ে আজ আমি এই জিনিসটা হাসিল করতে পেরেছি। গুরুদেব এটাকে এই গ্রামে অজয় নদীর পাড়ে অর্জুন গাছের নিচে মাটিতে পুঁতে দিয়েছিল। তা খুঁজে বার করতে আমার হয়তো সারাটা জীবন দিয়ে দিতে হতো। এই সাধুজি আর কেউ নয়, গুরু কালিকাচরণের শিষ্য তিলকনাথ, যে এই দুই পিশাচিনীকে নিজের বশে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল এতদিন। একটা পিশাচিনীকে সে বিনাশ করলেও আর একটাকে সে তার নিজের মতো কাজ করানোর জন্য তার সাথেই রাখলো। কিন্তু গ্রামের প্রত্যেকটা লোক চলে গেলেও, এই সব দৃশ্য কেউ না দেখলেও, একটা বালক গাছের আড়াল থেকে সবই দেখেছে।
আরও ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি কেমন লাগলো। কমেন্ট করে পাশে থাকুন বাংলা কার্টুন হাব।